চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। কারণ সম্প্রতি সময়ে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই। এই কারণেই ভারত বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এই কথাগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, তবে যদি সত্যি ভারত এমনটা করার চিন্তা করে তাহলে পরিস্থিতি কি হবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর ভারতের মতন একটি দানবের মুখোমুখি হতে? নাকি নতুন করে আরেকটি গাজার মতন পরিস্থিতি তৈরি হবে? অথবা ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তবে কি নিজেই বিভক্ত হয়ে যাবে এবং সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে? ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ, যা চীনের পর পৃথিবীর সর্বোচ্চ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের ৭টি রাজ্য, যাদের আমরা সেভেন সিস্টার নামে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনীর বড় একটা অংশ নিয়োজিত রয়েছে। আর এই অভ্যন্তরীণ নিরাপত্তার চাহিদার জন্য তাদেরকে সেখানেই থাকতে হবে। আর তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি ব্রিগেড সহ সব মিলিয়ে তাদের সৈন্য সংখ্যা প্রায় ৭ লক্ষ, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে। এতে ভারতীয় সেনাবাহিনীর আরও অনেক সৈন্য প্রয়োজন হবে। পাকিস্তান এবং ভারত নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করে কিন্তু সমস্যা শেষ নয়। ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য ৩ লক্ষ সৈন্য চীন এবং ভারত সীমান্তে সর্বদা মোতায়েন রাখতে হয়। তবে অবশিষ্ট ২ লক্ষ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটি যেন ভারতের জন্য নিজের পায়ে কোড়ল মারার মতন হবে। কেন বলছি এ কথা? কারণ সামরিক বিশেষজ্ঞদের মতে কোনো দেশ দখল করতে গেলে সেই দেশের শক্তির চেয়ে ৩ গুণ সৈন্য থাকার প্রয়োজন। মজার ব্যাপার হলো যুদ্ধবিমান ব্যবহার করে শত্রু দেশের অবকাঠামো ধ্বংস করা সম্ভব, কিন্তু দখল নিতে হলে পদাতিক বাহিনী মোতায়েন করতেই হবে। তাই ভারতের ২ লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশ দখল করা সম্ভব নয়, কারণ বাংলাদেশের সৈন্যবাহিনীর সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। তাই এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশ আক্রমণ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। এদিকে চীন এবং পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্তে ব্যস্ত রাখতে পারে এবং বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা রয়েছে, যা ভারতের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। তবে এখানে কিন্তু ভারতের সক্ষমতা শেষ হয়ে যায় না। ভারতের কাছে আছে পৃথিবীর অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী বিমান বাহিনী। তবে এর একটি দুর্বলতা রয়েছে, লজিস্টিকের সহযোগিতা। ভারতের পর্যাপ্ত যুদ্ধবিমান থাকলেও লজিস্টিক সহযোগিতার জন্য তাদের কাছে মাত্র 10টি হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টি মিডিয়াম ক্যাটাগরি লজিস্টিক বিমান রয়েছে। ভারতের মতন একটি বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই সংখ্যা কিন্তু যথেষ্ট নয়। যেমন ২০২০ সালে চীনের সঙ্গে সংঘর্ষের সময় এই ঘাটতি স্পষ্ট হয়েছিল। সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে ভারতকে কয়েক সপ্তাহ সময় লেগেছিল। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে ৫০০টি যুদ্ধবিমান রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধবিমান ব্যবহারে ভারত কিন্তু অত্যন্ত শক্তিশালী। এত সংখ্যক বিমান দিয়ে ভারত অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে ধ্বংস করতে সক্ষম হতে পারে, কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধবিমান নেই যা ভারতের ফাইটার জেটগুলোর মোকাবেলা করতে সক্ষম। সেই সঙ্গে বাংলাদেশের তেমন কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নেই। তবে এখানেও ভারতের জন্য বিপদের সম্ভাবনা রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান সরাসরি কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয়। ভারতের কাছে রয়েছে প্রায় ২৭০টি SU-30, MiG-21 এবং জ্যাগুয়ার ফাইটার জেট। কিন্তু মজার ব্যাপার হলো এই বিমানগুলো বর্তমানের আধুনিক যুগের তুলনায় অনেক পুরাতন মডেল। ভারতীয় বিমান বাহিনী কার্যকর যুদ্ধবিমান বলতে মূলত মিরাজ 2000 এবং রাফেল জেট রয়েছে, কিন্তু এগুলোর সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তার উপর রাফেল যুদ্ধবিমানগুলো বাংলাদেশে ব্যবহার করার মতন পর্যাপ্ত সংখ্যা নেই, কারণ ভারতের কাছে মাত্র ৩৬টি রাফেল জেট রয়েছে,
যা মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য মোতায়েন করা থাকে। তাই বলা যায় ভারতীয় বিমান বাহিনীর হাতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারযোগ্য যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি নেই। ভারতীয় বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধ বিমান রয়েছে, যার সামনে রাফেল ফাইটার জেটও পর্যাপ্ত কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এইদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতীয় সামরিক শক্তি অনেক পিছিয়ে। সুতরাং মাত্র 40টি মিরাজ 2000 যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশের ওপর আক্রমণ চালানো ভারতের জন্য কার্যকর অসম্ভব। ভারতীয় বিমান বাহিনী কেবলমাত্র কয়েকটি স্থানে সীমিত সহায়তা প্রদান করতে পারবে, যা প্রয়োজনের তুলনায় একেবারে কম। তার উপর গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনার সময় যুদ্ধবিমান ধ্বংস হওয়া ঝুঁকি থাকবে, ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। এটাও মনে রাখতে হবে যে যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাতে পারে, তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি পুরোপুরি পিছিয়ে আছে। বাংলাদেশও সামরিক শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র ক্রয়ের দিকে মনোযোগ দিয়েছে। সেই সাথে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী। এই বাহিনী দেশে যে কোনো বিপদের সময় নিজের সর্বস্ব দিয়ে লড়াই করতে সর্বদা প্রস্তুত। এমনকি এটি বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর তুলনায় অনেকটাই এগিয়ে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় শতাধিক দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে। এর ফলে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি বলা যায়। পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকেও মনোযোগ দিয়েছে। বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করছে। এমনকি বাংলাদেশ সম্প্রতি তুরস্ক থেকে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার TB2 বেশ কিছু সংখ্যক কিনেছে। আরও কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করা হয়েছে। এই ড্রোনগুলো যে কতটা শক্তিশালী সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, কারণ মাত্র 50টি ড্রোন ব্যবহার করে ইউক্রেন হাজারো রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। সেই সাথে বাংলাদেশ সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। 2030 সালের মধ্যে এই সমস্ত নতুন নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হবে, যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হল NCP-H ট্যাঙ্কার। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54টি অত্যাধুনিক উভচর ট্যাঙ্কার অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কারগুলো জল এবং স্থল উভয় পরিবেশে কার্যত চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। তীব্র স্রোতে এগিয়ে চলার সক্ষমতা থাকার কারণে এই ট্যাঙ্কগুলো বিশেষ ধরনের হামলার জন্য অত্যন্ত কার্যকারী। বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী এবং মজবুত করবে এই ট্যাঙ্কগুলো। তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রি করবে না। তবে পরিশেষে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। কারণ ভারত যদি বাংলাদেশের ওপর আক্রমণ করে তবে হয়তো তারা দেশটিকে দখল করতে পারবে না, তবে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। প্রাণ হারাবে হাজার হাজার মানুষ, এমনকি লাখ লাখ মানুষও। এমনকি ভারতের জন্য থাকবে অশনি সংকেত, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধা করবে না। এছাড়া 7 সিস্টারের নিরন্তর আন্দোলন হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত হতে পারে, যা ভারতের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হলে দুই দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রতিবেশী দুই দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতা সৃষ্টি করে, কারণ এতে করে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।